গল্প শুনতে কার না ভালো লাগে, তবে সেই গল্প যদি হয় মনের মতন, তবে আড্ডাটা জমে ওঠে অন্যরকম। স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল গপ্প ল্যাডস প্রাইভেট লিমিটেডে। এখানে শুধু গল্প বলা নয়, গল্প অনুভব করা হয়। আজকে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অভিষেকদের কলমে একটি দুর্দান্ত ছোট গল্প, অবিনশ্বর প্রেম। আমাদের মিউজিক তৈরি করেছে আবির মাইতি, গপ্প পাঠে অভিষেক দে, ত্রিশাগ্নি সরকার এবং আমি সুদীপ চক্রবর্তী। বেশি কথা না বাড়িয়ে শুরু করছে আজকের গল্প, অবিনশ্বর প্রেম। সেই সময় আমি নীরবতার এক অদ্ভুত সুখের মধ্যে ছিলাম। শুনতে হয়তো আপনাদের অবাক লাগবে, কিন্তু এই মৌনতার মধ্যে এক প্রবল আকর্ষণ ছিল, অনেকটা জীবের স্বাদের মতো, যা একবার পেলে ভোলা যায় না। বাইরে থেকে আমাকে চুপচাপ দেখালো, আমার ভেতরটা কিন্তু তখন ভীষণ সরব ছিল, কারণ এটি অদ্ভুতরে গল্প আমাকে ক্রমাগত তার রহস্যের অতলে টেনে নিয়ে যাচ্ছিল। আজ সেই গল্পটাই আপনাদের কাছে বলবো। কলকাতার উত্তর প্রান্তের জীর্ণ নীলকণ্ঠ নিবাস যেন এক জীবন্ত ইতিহাস। শেওলা ধরা দেওয়ালগুলোয় কান পাতলে আজও যেন শোনা যায় পুরনো দিনের নুপুরের নিক্ষণ। তরুণ লেখক অভিক যখন এই বাড়ির চিলেকোঠায় পা রাখল, সে জানত না সে কেবল এক নির্জন ঘর ভাড়া নেয়নি, বরং এক শতাব্দী প্রাচীন একাকিত্বের ভাগিদার হতে এসেছিল। প্রথম কয়েকদিন অভিক কেবল এক অদৃশ্য উপস্থিতির আভাস পেত। কখনো মাঝরাতে তার ল্যাপটপের স্ক্রিনে প্রতিফলিত হতো এক ছায়া, কখনো আবার চৈত্র মাসের তপ্ত দুপুরেও ঘরটা বরফ শীতল হয়ে যেত। একদিন গভীর রাতে অভিক যখন তার উপন্যাসের খেই হারিয়ে জানলার বাইরে তাকিয়েছিল, তখন দেখল জানলার কাঁচের বাষ্পে আঙুল দিয়ে কেউ লিখছে। এত রাত করে লিখলে শরীর খারাপ করবে না? অভিক স্তম্ভিত হয়ে গেল। সে দেখল টেবিলের উপর রাখা তার জলের গ্লাসটা নিজে থেকেই একটু সরে গেছে। সে কাঁপা গলায় জিজ্ঞেস করল, আপনি কি আমায় দেখতে পাচ্ছেন? উত্তরে বাতাসের ঝাপটায় টেবিলের ডায়েরির পাতা উল্টাতে লাগলো। সেখানে আগে থেকে লেখা এক পংক্তি যেন জীবন্ত হয়ে উঠল। আমি তোমায় দেখছি অনেক বছর ধরে। যেদিন তুমি প্রথম এই সিঁড়ি দিয়ে উঠেছিলে, তখনই চিনতে পেরেছিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে অভিক যেদিন প্রথম চারুলতাকে দেখল, সেদিন সে ভয় পায়নি, বরং এক অদ্ভুত হাহাকার অনুভব করল। চারুলতা সেই সাবেকি সাজের আড়ালে ছিল এক গভীর ক্ষত। অভিক পরে পুরনো দলিল ঘেটে জানতে পারল, নীলকণ্ঠ নিবাসের এই চিলেকোঠায় 100 বছর আগে চারুলতাকে বন্দি করে রাখা হয়েছিল। সে ছিল এই বাড়ির মেজ বউ, যার অপরাধ ছিল সে এক বিপ্লবীর প্রেমে পড়েছিল। বাড়ির সম্মান বাঁচাতে তাকে তিলে তিলে এই ঘরেই শেষ করে দেওয়া হয়। চারুলতা ডায়েরির পাতায় লিখল, সেদিনও বৃষ্টি পড়ছিল অভিক। আমি জানলার বাইরে হাত বাড়িয়ে শুধু একটু মুক্তি চেয়েছিলাম, কিন্তু এ সমাজ আমাকে কেবল অন্ধকারই দিয়েছিল। আজ 100 বছর পর তোমার চোখে সেই হারানো মুক্তি খুঁজে পাচ্ছি। শুরু হলো এক অলৌকিক সংসার। অভিক চারুলতার জন্য প্রত্যেক দিন বিকেলে রেকর্ডে পুরনো গান চালাতো। চারুলতা গান শুনতে শুনতে জানলার ধারে অদৃশ্য হয়ে বসে থাকত। অভিক অনুভব করত চারুলতার মাথাটা তার কাঁধে রাখা। সেই স্পর্শে কোনো রক্তমাংসের উষ্ণতা ছিল না, কিন্তু এক গভীর আত্মাভিমানী শান্তি ছিল। একবার অভিকের খুব জ্বর হলো। জ্বরের ঘোরে সে দেখল সারা রাত একজোড়া শীতল হাত তার কপালে জলপট্টি দিচ্ছে। ভোরের আলো ফুটতেই সে দেখল কপালে রাখা রুমালটা তখনও ভিজে, কিন্তু ঘরে কেউ নেই। পাশে পড়ে থাকা কাগজে লেখা, সুস্থ হয়ে ওঠো, তোমার কলম না চললে আমার গল্প যে অসম্পূর্ণই থেকে যাবে। তাদের এই অদ্ভুত সংসারে কেবল যে হাহাকার ছিল তা নয়, বরং সেখানে এক মায়াবী আনন্দের ধারাও বইত। অভিক লক্ষ্য করল, গভীর রাতে সে যখন টেবিলের উপর মাথা রেখে ঘুমিয়ে পড়ত, পরদিন সকালে উঠে দেখত তার উপন্যাসের সাদা পাতাগুলো সুন্দর আলপনায় ভরে উঠেছে।
চারুলতার সেই অদৃশ্য আঙুলগুলো কলম দিয়ে নয়, বরং অভিকের মনের কল্পনা দিয়ে যেন সেই শূন্য পাতায় হৃদয়ের না বলা কথাগুলো এঁকে দিত। এক বিষণ্ণ সন্ধ্যায় জানলার ধারে দাঁড়িয়ে অভিক মৃদুস্বরে বলল, চারু, আমি কি কোনোদিন তোমার হাতের ছোঁয়া পাবো না? তুমি পাশে বসে আছো বুঝি, অথচ ধরতে পারি না। এ বড় কষ্ট চারু। সেই রাতেই ঘরের কোণে রাখা পুরনো মৃতপ্রায় হাসনোহানার টপটিতে হঠাৎ একগুচ্ছ ফুল ফুটে উঠল। অভিক দেখল চারুলতা ডায়েরির পাতায় লিখছে, স্পর্শ তো শুধু শরীরের তৃপ্তি অভিক। তুমি যখন আমার জন্যে ওই পুরনো গানগুলো বাজাও, তখন আমার আত্মা তোমার সত্তাকে ছুঁয়ে থাকে। আজ রাতে ওই ফুলের গন্ধ নিও, ভাববে আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। অভিক হাসল। সে দেখল তার চায়ের কাপটি আর আগের মতো অযত্নে পড়ে থাকে না। চারুলতা অদৃশ্যভাবে ঘরটিকে গুছিয়ে রাখে। কখনো অভিকের প্রিয় বইটির ঠিক সেই পাতাটিই খোলা থাকে যা সে আগের রাতে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে পড়েছিল। বৃষ্টির দুপুরগুলোতে অভিক যখন বারান্দার ইজি চেয়ারে বসত, সে অনুভব করত তার পায়ের উপর দিয়ে এক অদৃশ্য শাড়ির আঁচল লুটোপুটি খাচ্ছে। চারুলতা যেন তার কৈশোরের চপলতা ফিরে পেয়েছে। অভিক মজা করে পকেট থেকে একটা পুরনো রূপোর আংটি বের করে টেবিলের উপর রাখত। মুহূর্তের মধ্যে আংটিটি হাওয়া হয়ে যেত। আবার কিছুক্ষণ পর অভিকের বালিশের পাশে এসে হাজির হতো। এই লুকোচুরি খেলায় অভিক ভুলেই গিয়েছিল যে চারুলতা এই ইহজগতের কেউ নয়। সে তার জন্য দোকান থেকে বাসন্তী রঙের ঢাকাই শাড়ি কিনে আনত এবং আলমারিতে সযত্নে তুলে রাখত। অদ্ভুতভাবে মাঝে মাঝে আলমারি খুললে দেখা যেত শাড়িটির ভাঁজ বদলে গেছে, যেন কেউ সেটি পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখেছে। হঠাৎই কাল বৈশাখের এক প্রলয়ঙ্করী রাতে যখন নীলকণ্ঠ নিবাস থর থর করে কাঁপছিল, তখন চারুলতা খুব অস্থির হয়ে উঠল। বাইরে তখন পুরসভার গাড়ি আর অট্টালিকা ভাঙার কর্কশ শব্দ শোনা যাচ্ছে। চারুলতা শেষবারের মতো অভিকের ডায়েরির পাতায় কাঁপা কাঁপা হাতে লিখল, অভিক, সময় ফুরিয়ে এলো। বিচ্ছেদ তো শুধু শরীরে। আমি তোমার কলমের কালিতে মিশে রইলাম। তুমি যখনই বিরহের কোনো অমর গল্প লিখবে, চেনো তার প্রতিটা লাইনেই আমার দীর্ঘশ্বাস মিশে আছে। আমি আবার আসব কোনো এক বসন্তে, হয়তো কোনো ভিড় রাস্তায়, এক অচেনা মেয়ে হয়ে। চিনতে পারবে তো আমার? অভিক চিৎকার করে উঠল, কিন্তু ভাগ্যকে ফেরানোর সাধ্য কার? সেই রাতেই চারুলতার সেই ছায়া মূর্তিটি জানলার ওপারে নক্ষত্রলোকে মিলিয়ে গেল। আজ বহু বছর কেটে গেছে। অভিক এখন এক প্রখ্যাত লেখক। আধুনিক ফ্ল্যাটের বারান্দায় বসে সে যখন কফি খায়, তখনও তার নাকে সেই পুরনো ঘরের লোনা ধরা দেওয়ালের গন্ধ আর হাসনুয়ানা সুবাস ভেসে আসে। সে বুঝতে পারে নীলকণ্ঠ নিবাস ভেঙে গেল, চারুলতার প্রেম অমর। একবার এক বইয়ের অনুষ্ঠানে অভিক তার নতুন উপন্যাস সই করছিল। পাঠকদের ভিড় আজ উপচে পড়েছে, তবু অভিক একমনে তার নতুন বই অবিনশ্বরের পাতায় স্বাক্ষর করে চলেছে। হঠাৎ কলমটা থমকে গেল। এ এক অদ্ভুত সুবাস। না, কোনো দামি পারফিউম নয়। এ যেন অনেক পুরনো সিন্দুক থেকে বের করে আনা কড়া স্থির ভাঁজ করা নতুন কাপড়ের গন্ধ। আর তার সাথে মিশে আছে ভিজে মাটির সুতা ঘ্রাণ। অভিক মাথা তুলে তাকাল। টেবিলের ওপারে দাঁড়িয়ে আছে এক তরুণী। পরনে তার হুবহু সেই বাসন্তী রঙের ঢাকাই শাড়ি, যা অভিক বছর 20 আগে নীলকণ্ঠ নিবাসের আলমারিতে তুলে রেখেছিল। মেয়েটির চোখের কাজল একটু লেপ্টে আছে, ঠিক যেমনটি চারুলতার হতো দীর্ঘক্ষণ কাদার পর। মেয়েটি ম্লান হেসে বলল, বইটা কি আমার নামে সই করে দেবেন? অভিক ঘোরের মধ্যে জিজ্ঞাসা করল, আপনার নাম? মেয়েটি এক মুহূর্ত চুপ থেকে বলল, উত্তরা। আচ্ছা, এই বইয়ের গল্পটা, এটা কি আপনার কল্পনা নাকি স্মৃতি? অভিকের হাত কাঁপছে। সে কোনো মতে লিখল,
উত্তরার জন্য। উত্তরা বইটি হাতে নিয়ে পাতা উল্টাতে লাগলো। হাসনুয়ানার পরিচ্ছেদটি আসতেই সে আঙুল দিয়ে ছুলো লেখাগুলো। তারপর অস্ফুট স্বরে বলল, হাসনুহানার সুবাস কি সত্যি এতদূর পর্যন্ত যায়, যেখানে কোনো শব্দ পৌঁছাতে পারে না? অভিক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। চারপাশের কোলাহল যেন নিস্তব্ধ হয়ে গেল। সে ব্যাকুল হয়ে জিজ্ঞাসা করল, আপনি কি করে জানলেন? ওই গন্ধের কথা তো বইতে বিশদে লেখা নেই। উত্তরে হাসল। সেই হাসিতে কোনো চপলতা ছিল না, ছিল এক শতাব্দী প্রাচীন তৃপ্তি। সে তার ব্যাগ থেকে একগুচ্ছ টাটকা শিউলি ফুল বের করে টেবিলের ওপর রাখল। ফেব্রুয়ারি মাসের এই তপ্ত দুপুরে শিউলি ফুল পাওয়া অসম্ভব, কিন্তু ফুলগুলো থেকে তখনও ভোরের শিশির ঝরছে। উত্তরা বলল, আমি এক পুরনো বাড়ির স্বপ্ন দেখি। শ্যাওলা ধরা দেয়াল, একটা ভাঙা ইজি চেয়ার, আর এক লেখকের অপেক্ষা। মনে হয় কেউ একজন আমার জন্য 100 বছর ধরে শাড়ি কিনে জমিয়ে রাখছে। তাই চলে এলাম দেখতে যে সেই মানুষটা এখন কেমন আছে। উত্তরা ভিড়ের মধ্যে মিশে যাওয়ার আগে শেষবারের মতন ঘুরে তাকাল। অভিক দেখল মেয়েটির কপালে চন্দনের টিপটি তখন রোদে চিকচিক করছে। অভিক বুঝতে পারল চারুলতা ফিরে এসেছে। হয়তো নাম বদলেছে, হয়তো শরীর বদলেছে, কিন্তু সেই অবিনশ্বর প্রেম মহাকালের দাবি মেনে ঠিক ঠিক সময়ে ঠিক ঠিক ঠিকানায় পৌঁছে গিয়েছে। সেদিন সন্ধ্যায় অভিক আর লিখতে বসল না। সে জানত আজ থেকে তার পাণ্ডুলিপি আর একা নয়। আলপনা দেওয়ার মানুষটি এখন ছায়া হয়ে নয়, কায়া হয়ে তার ফেরার অপেক্ষায় আছে।